আমরা জানি যে পরের দ্রব্য না বলে নিলে তাকে চুরি করা বলা হয়। শিশুকাল থেকেই আমরা পিতামাতার কাছ থেকে এমন নীতিকথা শুনে আসছি বারবার, তাই শৈশবেই সেই জ্ঞান সেই ধারণা থেকে এই কথা আমরা উপলব্ধি করি যে কারোর দ্রব্যকে কখনো না বলে নেওয়া উচিত নয়। আজকের এই ভিডিওতে আমি যে গল্পখানি আলোচনা করব সেইটির মধ্যে এই চুরির বিষয়টি এত শৌখিনভাবে প্রকাশ পেয়েছে যে সাধারণ পাঠককে তা বিরাটভাবে অবাক করে। জ্যোতিরিন্দ্রনাথ নন্দী রচিত চোর গল্পটি আমার এখন ব্যাখ্যার বিষয়বস্তু। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। রবীন্দ্রভারতীতে যারা বাংলায় MA তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছো তাদের এই গল্পটি পড়ানো হয়। এছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়তো বা পড়ানো হয়ে থাকবে। গল্পের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে হয় যে এখানে দুটি বালক রয়েছে, তার মধ্যে একজন হলো মিন্টু আর একজন হলো মদন। মিন্টু স্কুলে যাওয়ার সময় পথের পাশে নর্দমার ধারে একটি ছোট পেঁপে গাছকে দেখতে পেয়েছিল, অর্থাৎ পেঁপে চারা। তখনই তার মনে হয়েছিল সেইটিকে সে সংগ্রহ করে নেয়, কিন্তু সেটিকে নিয়ে স্কুলে গেলে অন্যান্য ছেলেমেয়েরা তার অস্তিত্ব রক্ষা করবে না বলে মিন্টু স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সেই পেঁপের চারাটিকে সংগ্রহ করে এবং তাদের বাড়ির সংলগ্ন পিছন দিকে যেইটুকু জায়গা পড়ে রয়েছে সেই জায়গাতে পেঁপের চারাটিকে সুন্দর করে বসিয়ে দেয়। এখন বর্ষাকাল, তাই চারাটি নষ্ট হবে না, হৃষ্টপুষ্ট হয়ে উঠবে সহজেই, একথা তার মনে হয়েছে। এই সময় তার পিছনে দাঁড়িয়েছিল আরেকটি বালক মদন। মদন ওই পাড়ারই অভিজাত পরিবার সুকুমারদের বাড়িতে কাজের লোক। সে তার দেশের বাড়িতে গিয়েছিল কয়েকদিন আগে, কিন্তু সময় মতো ফিরে আসতে পারেনি, কারণ কালা জ্বরের দ্বারা সে আক্রান্ত হয়েছিল। আর যখন সে ফিরে এসেছে তাকে গিন্নিমা শুনিয়ে দিয়েছে যে তার জায়গায় অন্য লোক রাখা হয়ে গেছে, সুতরাং তাকে আর কোনো প্রয়োজন নেই। তাই মদন এসে মিন্টুর পেঁপে গাছ বসানো দেখছিল এতক্ষণ। এরপরে তার হলুদ রঙের দাঁত বের করে হাসতে শুরু করেছে। মিন্টু তখন তাকে জিজ্ঞাসা করেছে, কিরে হাসছিস কেন? মদন জানতে চেয়েছে গাছটি কি বট গাছ। মিন্টুর সঙ্গে এই নিয়ে কথোপকথন হয়েছে, বট গাছ তো এমন দেখতে নয়, তার পাতা তো এইরকম নয়, ইত্যাদি। এরপরে মদন মিন্টুর মায়ের সাথে দেখা করতে চেয়েছে। মিন্টুর মা এখন সদ্য আঁতুর থেকে উঠেছে, অর্থাৎ মিন্টুর একটি ছোট বোন জন্মগ্রহণ করেছে। তাই মদনের কথা মিন্টুর মাকে গিয়ে জানানোর পরেই সে দরজা থেকে উঁকি মেরে মদনের দিকে তাকায় এবং দু চারটি প্রশ্ন তার প্রতি ছুড়ে দেয়। এরপরে তিনি বলেন যে মিন্টুর বাবা ফিরে না আসা পর্যন্ত যেন সে অপেক্ষা করে। অবশেষে সন্ধ্যার সময় মিন্টুর বাবা ফিরে এসেছে, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিতে বসেছে। এদিকে সেই মদন সকালবেলা দুটি পান্তা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, সারাদিন আর তার কোনো খাবার জোটেনি। প্রচণ্ড ক্ষুধায় সে আক্রান্ত হবে এই আন্দাজ করে মিন্টুর মা কিন্তু তাকে 2 পয়সা দিয়েছিল মুড়ি কিনে খাওয়ার জন্য। মিন্টুর বাবা ফিরে আসার আগে পর্যন্ত অন্ধকারে সিঁড়িতে বসে মদন অনর্গল মশা চাপিয়ে গেছে। মিন্টুর বাবা সমস্ত কথা শুনে তিনি বলেছিলেন যে আমারও একটা লোক রাখা প্রয়োজন, কারণ মিন্টুর মায়ের শরীর খুব দুর্বল, কিন্তু আমার তো এই কেরানির চাকরি, ফলে আমি ওই 10 টাকা মাসে মাইনে দিয়ে লোক রাখতে সমর্থ নই। সর্বোচ্চ আমি 3টে টাকা এবং খাওয়া দাওয়া দিতে পারি, যদি তুই থাকবি মনে করিস তাহলে থাক। মদন তাতেই রাজি হয়েছিল এবং পরের দিন থেকে মন দিয়ে মিন্টুদের বাড়ির সমস্ত কাজকর্ম সাধন করতে লেগে যায়। মিন্টুর মায়ের একটু ইশারাতেই সে সব কিছু বুঝতে পারত এবং আগেভাগেই সমস্ত কাজ সেরে রাখত। অনেক দিন থেকে তাদের কয়লার গুঁড়ো জমা হয়েছিল, সেইগুলোকে সে গুল দিয়ে শুকিয়ে রান্নার ঘরে একটা কোণে স্তূপ করে তুলেছে। মিন্টুর মাও মদনকে ভালোবাসত এবং বলেছিল, তুইও আমার ছেলের মতো। তাই মিন্টুর পুরানো প্যান্ট সুন্দর করে সেলাই করে দিয়েছিল মদনকে পরবার জন্য। আর তাদের দুঃখের সংসারে ভালো মন্দ বিশেষ কিছু প্রায় হতোই না। কখনো সখনো পটল ভাজা বা বড়া ভাজা মিন্টুর মা তৈরি করলে মিন্টুর পাশাপাশি মদনের পাতেও কিন্তু তার অংশ দিত।
এইভাবেই চলছিল বেশ কয়েকদিন। মদন যত্ন সহকারে মিন্টুর ওই বাগানটিকে সুন্দর করে যজ্ঞডুম্বুরের ডাল কেটে ঘিরে দিয়েছে এবং জমিটাকে ওই গাছের ডাল কেটে আওতামুক্ত করেছে। সেখানে এখন সুন্দর রোদ্দুর আসছে, তাই পেঁপে গাছটি অতি তাড়াতাড়ি হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। একদিন মদন বলেছিল যে সুন্দর সুন্দর অন্যান্য গাছ এনে এই বাগানের মধ্যে লাগাবো, আর সেই আন্দাজ করে সে সুকুমারদের বাড়ি, অর্থাৎ যাদের বাড়ি আগে কাজ করত, তাদের বাড়ির বাগানে রাত্রেবেলা চুরি করে গাছ আনবার জন্য গিয়েও ছিল, কিন্তু তাদের মালি ভুবন লাঠি নিয়ে তাড়া করে, আর কুকুরটাও প্রচণ্ড আঘাত করবার জন্য ছুটে আসে তাদের দিকে। ফলে গাছ চুরি করা হয়ে ওঠেনি, কিন্তু মদনের এত রাগ ওই ভুবনের মাথা সে ফাটিয়ে দিতে চায়। মদন চুপিসারে জানিয়েছে মিন্টুকে যে সুকুমারের বাবা রাত্রেবেলা বসে সুরাপান করে। তাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো নয়, তারা অতি শীঘ্র দারিদ্রতার পরিণতিতে ভুগতে পারে এমন আন্দাজও তারা করেছে। এর কিছুদিন পরেই একদিন মিন্টু সবেমাত্র স্কুল থেকে আসছে, তার আগে সুকুমার তাদের বন্ধু নিয়ে স্কুল থেকে বেরিয়েছে, আর মদন ওদিক থেকে দৌড়ে আসবার সময় সেই দিনেই দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়ার দরুন রাস্তায় যে জল জমেছিল তা পায়ে করে ছিটিয়ে দেয় সুকুমারের গায়ে। সুকুমারের সাদা জামায় কাদার দাগ ধরে যায়, আর পাশেই ছিল ভুবন। সে ছুটে এসে মদনকে ধরে ফেলে এবং টানতে টানতে নিয়ে যায় বাবুদের বাড়ির দিকে। মিন্টু এই কথা এসে তার মাকে জানিয়েছিল। সন্ধ্যার পরে তার বাবা এসে এই কথা শুনল, কিন্তু কোনো ক্রমেই তার বাবা আর ইচ্ছে হলো না যে ওই বড় লোকের বাড়িতে গিয়ে নিজের কাজের লোকের জন্য ক্ষমা প্রার্থনা করতে। তাই পরের দিন সকালেও যখন মদন ফিরে এলো না, মিন্টুকে সেখানে পাঠিয়েছেন তিনি এবং বলেছেন বলবি মা পাঠিয়েছে। মিন্টু সেখানে গিয়ে দেখল সুকুমারদের গাড়িটা ধোয়া হচ্ছে, ভুবন সেই গাড়ি ধুচ্ছে এবং মদন অত্যন্ত কষ্ট করে পাতকুয়া থেকে বড় বালতি করে জল তুলে আনছে। মিন্টুকে দেখে সে দাঁত বের করে হেসেছে। আর মিন্টু যখন সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসছিল তখন বলেছে, শোন, তোর মাকে গিয়ে বলবি আমি আর তোদের বাড়ি কাজ করব না, এখানে কাজে লেগে গেছি। গিন্নিমা বলেছেন ওরা নিজেরাই ভালো করে খেতে টেতে পারে না, তোকে আবার রাখবে কি করে। মিন্টুর মনে কি দুঃখ যে হয়েছিল সেটা তো আর বলবার অবকাশ রাখে না। তার বাবা মায়েরও মন ভেঙে গেল, প্রচণ্ড তারা কষ্ট পেল, কিন্তু সেই কষ্টটাই শেষ কষ্ট নয়। কয়েকদিনের মধ্যে সারা রাত ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে সকালবেলায় মিন্টু ঘুম থেকে উঠেই তার বাগানটিকে দেখতে গেছে, কারণ এত জলের তোড়ে ছোট পেঁপে গাছ এবং মাধবীলতার গাছটি আর রয়েছে কিনা দেখাই তার উদ্দেশ্য। কিন্তু বাগানে গিয়ে দেখল সে মাধবীলতার গাছটি জলে টুপুটুপু হয়ে রয়েছে, কিন্তু পেঁপে গাছটির কোনো অস্তিত্ব নেই, তার একটি শিকড় পর্যন্ত বজায় নেই, আর বাগানের বেড়াটা যেন কিসে ভেঙে দিয়ে গেছে। মিন্টুর বাবা বলল শেষ রাত্রের দিকে সে শুনেছে খুটখাট শব্দ, সম্ভবত গরুতে এইরকম করে থাকবে। এই বিশ্বাসই তাদের মনে এতদিন জমা থাকতো, যদি না মিন্টু পরবর্তীকালে সুকুমারের সঙ্গে একটি ডিটেকটিভ বই নিয়ে বন্ধুত্ব স্থাপন হওয়ায় মাঝে মধ্যেই সে সুকুমারদের বাড়ি যাতায়াত শুরু করলো এবং সুকুমার ঘুরিয়ে ফিরিয়ে তাকে তাদের অভিজাত বাগানটি দেখাতো। একদিন বাগান দেখতে দেখতে সুকুমার জানিয়েছিল যে হৃষ্টপুষ্ট ফুলে ফলে ভরা যে পেঁপে গাছটি সেইটা মদন নাকি কোথা থেকে নিয়ে এসে হাজির করেছিল। সেই দিনে মিন্টুর আর বুঝতে বাকি থাকে না যে মদনই সেদিন তাদের বাগান থেকে সেই পেঁপে গাছটি চুরি করে এনে এই অভিজাত বাগানে পুঁতেছে। এইভাবে কয়েকদিন চলতে থাকায় মিন্টু একসময় লক্ষ্য করেছিল যে সুকুমারদের বাড়িতে গেলেই তার কিন্তু ওই পেঁপে গাছটার সান্নিধ্য পাবার খুব ইচ্ছে হয়। মিন্টুকে সুকুমারের মা মাঝে মধ্যেই বিকেলবেলা গেলে বাটিতে করে ফল কেটে দিত। সুকুমারের মা মিন্টুর মায়ের মতো রোগা ময়লা বস্ত্র পরিধান করা নয়, অনেক আভিজাত্যের স্পর্শ রয়েছে তার মধ্যে, দামি শাড়ি গহনা ইত্যাদির পরিধান তার মধ্যে রয়েছে। তাই সেই দামি মা, মূল্যবান মা, আভরণ সম্পন্ন মায়ের প্রতি মিন্টুর যে ক্রমশ একটা আসক্তি এসে পৌঁছতে পারে, এই ভয়ে সে একদিন সুকুমারদের বাড়ি থেকে ছুটতে এসে তার মায়ের কোলের কাছে বসে পড়েছিল। সব কথা খুলে বলতে পারেনি বটে, তবে মিন্টুর মনে এটা জেগেছিল যে যদিও তাকে আর কিছুর মতো কেউ চুরি করে নেয়, তাহলে এই গরিব মায়ের সন্তানটা তো হারিয়ে যাবে। সুতরাং এই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম শুধুমাত্র মদন পেঁপে চারা চুরি করেনি,
মদন একসময় চুরি করতে গিয়েছিল সুকুমারদের বাড়ির বাগানের গাছ। মদন একসময় মিন্টুদের বাড়ি এসে তাদের তিনটে প্রাণীর মন চুরি করে নিয়ে বিদায় নিয়েছিল। আর মিন্টু ক্রমশ বড়লোকের আভিজাত্যের কাছে নিজেকে ধরা দেবার পরিস্থিতিতে পড়েও বাঁচিয়ে চলে এসেছিল, নচেত বা সেও হয়তো একদিন চুরি হয়ে যেত। তবে ওই হৃষ্টপুষ্ট ফল বিশিষ্ট পেঁপে গাছটির কাছে সে যে খুব আসক্তি নিয়ে যেত, সেটা সে অনুভব করেছিল বলেই তার ফিরে আসার এমন প্রবণতা। সুতরাং চোর গল্পের মধ্যে দিয়ে বহুমুখী চৌর্য বৃত্তির একটা দিগদর্শন আমরা দেখতে পেয়েছি। গল্পটি অত্যন্ত তাৎপর্যময় এবং চমৎকৃত বলা চলে। এই গল্প থেকে চোর গল্পের নামকরণের সার্থকতা। গল্পটিতে মিন্টু কিংবা মদনের চরিত্র বিশেষ করে উল্লেখ করার কথা বলতে পারে। তাছাড়াও কিভাবে একটি বালক তার নিজের সুবিধা মতো স্বার্থপরতার অগ্রগতিতে মানুষের মনের অঙ্গনগুলিকে ভেঙে টুকরো করে দিয়ে যেতে পারে, সেই নমুনা গল্পটির মধ্যে প্রবাহিত, তা নিজের ভাষায় ব্যক্ত করো, এমন কথাও কিন্তু প্রশ্নের মধ্যে থাকতে পারে। সুতরাং চোর গল্পখানির মাধ্যমে আমাদের প্রশ্নের স্তরে যাই আসুক না কেন, আমি সংক্ষিপ্ত করে একটি উত্তরকে বলবো তোমাদের কাছে। তোমরা যদি এটাকে শুনে মনে রাখতে পারো, অবশ্যই ওখানে লিখে তোমরা তোমাদের প্রযোজ্য সক্ষমতাকে প্রদান করতে পারবে, এটুকু বলতে পারি। জ্যোতিরিন্দ্রনাথ নন্দী রচিত চোর গল্পখানির মধ্যে আমরা যে চৌর্যবৃত্তির পরিচালনা দেখতে পাই একটি বালকের মধ্যে দিয়ে, সেখানে আমাদের পাঠক দর্শককে অবশ্যই চমৎকৃত করে। একটি বালক তার নিজের ইচ্ছে মতো একটি পরিবারে কর্মসাধন করতে গিয়ে, জীবিকা অর্জন করতে গিয়ে, সেখানে ব্যাহত হওয়ার পর অন্য একটি পরিবারে গিয়ে সহজেই তাদের মন দখল করে নেওয়া এবং তাদের কাছে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে সেখানে কর্মসাধন করে, যদিও বা সেখানে অল্প পরিমাণ বেতন বা অল্প পরিমাণ পারিশ্রমিক পেত, তৎসত্ত্বেও ভালোবাসার পরিমাণটা সেখানে কিন্তু ছিল অফুরন্ত। যারা তাকে একদিন বিতাড়িত করেছিল, যারা তাকে একদিন রাখতে রাজি হয়নি, যারা বিপদের মুখে তাকে ফেলে দিয়েছিল, জ্বরে কাতর সবেমাত্র সুস্থ হয়েছে সেই বালকটির দুরবস্থার কথা যারা একদিন চিন্তাও করেনি, আজকে অতি সহজেই কিন্তু মদন গিয়ে তাদের কাছে কাজে লেগেছে এবং সে মিন্টুর মুখের ওপর জবাব দিয়েছে যে তোর মাকে গিয়ে বলবি আমি আর তোদের বাড়ির কাজ করব না। এই কথার মধ্যে দিয়ে তার যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, সত্যিই এটা একটা স্বার্থপরতার পরিগণ্ডি যে মানুষকে শিশুকাল থেকেই আবদ্ধ করে রাখে, তার একটা নিদর্শন বলা যেতে পারে। সুতরাং সমগ্র গল্পের মধ্যে একটি বালক যে মানুষের মনে কতটা আঘাত হানতে পারে এবং সহজ সরল গ্রাম্য মানুষ যে অতি সহজেই পরের ছেলেকেও কত সুন্দর করে ভালোবাসতে পারে এবং নিজের সন্তানের পাশে তাকে বসাতে পারে এবং তাকে সুখ শান্তির আলোক একটু হলেও দেখাতে পারে, তার নমুনা কিন্তু আমরা চোর গল্পের মধ্যে পেয়েছি। সুতরাং গল্পখানির মধ্যে চোর নামকরণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে। বিশেষ করে মদন চরিত্রখানি গল্পকার যেভাবে গঠিত করেছেন, তার মধ্যে একটা সৌন্দর্য, তার মধ্যে একটা শিল্প মাধুর্য এবং বাস্তবতার একটি নির্দিষ্ট পরখ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এরকমভাবে যদি আমরা গল্পের প্রশ্নের উত্তরকে আলোচনা করি, একটু ভাষা দিয়ে না বলতে পারলে, তোমরা তো এমএ স্তরে বা অনার্সের স্তরে যদি উত্তর লেখো, একেবারে সহজ সরল করে লিখলে কিন্তু খুব একটা বেশি মান পাওয়া সম্ভব নয়, তাই একটু শক্ত করে বলবার চেষ্টা করলাম। তো তোমরা যদি পারো সেটাকে সহজ সরলভাবে বলবার চেষ্টা করবে বা রাখবে যদি অসুবিধা হয় তোমাদের। আর নচেত বা এটাকে যদি হুবহু নকল করে তোমরা লিখতে পারো, তাহলে আমি বলতে পারি একটা ভালো মান পাওয়ার সম্ভাবনা থাকবে।